যেহেতু ভারতবর্ষ সরাসরিভাবে যুদ্ধের সঙ্গে জড়িয়ে নেই, কিন্তু এর একটা ইনডাইরেক্ট এফেক্ট আসতে পারে। ট্রেড ব্যালেন্স বা ট্রেড ডেফিসিট, সেখানে একটা বড় ধরনের ঘাটতি হলেও হতে পারে। ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি সেক্টরের উপর একটা প্রভাব আসবে বলে মনে হয়। ভারতবর্ষের কাছে তেলের যে সাপ্লাই চেন, এই সাপ্লাই চেনটা একটু প্রভাবিত হতে পারে। আইটি স্টকগুলো খুব বেশিভাবে পড়তে পারে, অটো স্টক পড়তে পারে। যেহেতু তেলের দামটা বেড়ে যাচ্ছে, সেই জন্য কি হতে পারে, মুদ্রাস্ফীতি বাড়ছে। মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার ফলে ব্যাংকিং স্টকগুলোর উপর কারেকশন আসতে পারে। এক কথায় অ্যাজ এ হোল সমস্ত সেক্টরগুলোর উপর কারেকশন আসতে পারে। 2025 সালের জুনের পর 2026-এর ফেব্রুয়ারিতে ফের অগ্নিগর্ভ ইরান। আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জেরে নতুন করে সংঘাতের আবহ। অন্যদিকে পাল্টা প্রত্যাঘাত এনেছে ইরান। ক্রমশ তীব্রতর হচ্ছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা। তবে এই সংঘাত কেবল সামরিক ময়দানেই আটকে থাকবে না। এর প্রভাব যে বিশ্ব অর্থনীতিতে পড়বে তা নির্দ্বিধায় বলাই যায়। জ্বালানির দাম, বৈদেশিক বাণিজ্য, মুদ্রাস্ফীতি সব কিছুর ওপরই পড়তে পারে এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে ভারতের অর্থনীতি এবং শেয়ার বাজার কতটা প্রভাবিত হতে পারে। এই জটিল আন্তর্জাতিক প্রেক্ষাপটে সম্ভাব্য আর্থিক প্রভাব, ঝুঁকি ও বিনিয়োগ কৌশল নিয়ে আজ বিশদে আলোচনা করবেন বিশিষ্ট মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর পার্থপ্রতিম চট্টোপাধ্যায়। উলুবেড়িয়া সংবাদে আপনাকে প্রথমেই স্বাগত জানাই। অনেক ধন্যবাদ। আপনি ইতিমধ্যে অবগত আছেন যে মধ্যপ্রাচ্যে বিশেষ করে অস্থিরতা দেখা দিয়েছে, যেখানে ইরানে আমেরিকা এবং ইসরায়েলের হানা এবং পাল্টা প্রত্যাঘাত এনেছে ইরানও। এখানে অর্থনীতিতে, বিশেষ করে ভারতীয় অর্থনীতিতে কি প্রভাব ফেলতে পারে এই মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা? প্রথমত আমি একটা কথা বলতে পারি, যুদ্ধটা আর খালি লিমিটেড নেই আমেরিকা, ইরান এবং ইসরায়েলের মধ্যে। আমরা যদি যুদ্ধের যে স্পাইরালিং এফেক্ট দেখি, সেখানে দেখব আরো 7-8টা কান্ট্রি জড়িয়ে পড়েছে। আজকে অনেক দিন ধরেই এই তাল ঠোকাঠুকি চলছিল আমেরিকা, ইসরায়েল, ইরান এদের মধ্যে। এখন কি হয়েছে, মধ্যপ্রাচ্যে বারুদের গন্ধটা অনেকটা বেশিভাবে প্রকট হয়ে পড়েছে। এবার যেহেতু ভারতবর্ষ সরাসরিভাবে যুদ্ধের সঙ্গে জড়িয়ে নেই, কিন্তু এর একটা ইনডাইরেক্ট এফেক্ট আসতে পারে। ইনডাইরেক্ট এফেক্ট কিভাবে আসবে না, প্রথমত একভাবে বলা যায় যে যুদ্ধের ভারতীয় অর্থনীতিতে এফেক্ট সেই অর্থে সেরকম বিশেষ কিছু পড়বে না। কেন পড়বে না ভারতীয় অর্থনীতিতে? না, আমরা যদি দেখি যে আমরা কি এক্সপোর্ট কি ইম্পোর্ট করি ওই ধরনের ওই দেশগুলোর সঙ্গে, সেখানে দেখা যাবে যে আমাদের টোটাল যে ট্রেড লিস্ট রয়েছে তার হয়তো 2%-এরও কম প্রবাবলি আমরা ওই দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য করছি। কিন্তু মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, অয়েল। আজকে দেখো, যুদ্ধের জন্য অয়েলের দাম প্রায় $80 কাছাকাছি পৌঁছে গেছে। আমরা সবাই জানি ভারতবর্ষ কি করছে না, ভারতবর্ষ হচ্ছে অয়েল ইম্পোর্টিং কান্ট্রি। দ্যাট মিনস আমরা বাইরে থেকে অয়েল আনছি, সেখানে আমরা মধ্যপ্রাচ্যের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি। ঠিক আছে, সেই জন্য এই অয়েলের দাম যেভাবে বাড়তে থাকছে, এই বাড়ার জন্য আমাদের যে ট্রেড ব্যালেন্স বা ট্রেড ডেফিসিট, সেখানে একটা বড় ধরনের ঘাটতি হলেও হতে পারে। যদিও আমার মনে হয় পার্সোনালি যে এই ঘাটতি পূরণ করার জন্য ভারত সরকার থেকে অনেকভাবে চেষ্টা চালানো হয়েছে এবং আমরা কয়েক বছর ধরেই দেখতে পাচ্ছি আমরা আনকনভেনশনাল সোর্স অফ এনার্জির উপর আমরা অনেক মাত্রায় ডিপেন্ডেন্ট হয়েছি। সেই অর্থে অয়েলের দাম হয়তো সামান্য এবং কিছু সময়ের জন্য এফেক্ট করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী এফেক্ট এই যুদ্ধের ফলে ভারতীয় অর্থনীতিতে অন্তত সেই অর্থে কিছু আসবে বলে আমার মনে হয় না। এছাড়াও আর একটা বিষয় দেখার আছে যে আজকে আমেরিকাও ইনডাইরেক্টলি যুদ্ধে জড়িয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন কি এসে যাচ্ছে না, এআই থ্রেট আইটি স্টকগুলো, আমরা যদি লাস্ট কয়েক মাস আইটি স্টকগুলোর দিকে হাল হকিকত লক্ষ্য করি, সেখানে দেখবো তাদের কারেকশন, দ্যাট মিনস তাদের প্রাইসের ফল অনেকটা হয়েছে। এবার আমেরিকা ডাইরেক্টলি যুদ্ধে জড়িয়ে যাওয়ার জন্য আমাদের ভারতবর্ষ আইটির জন্য আমেরিকার উপর অনেকভাবে নির্ভরশীল। তো সেইখানে যদি বাজেট ঘাটতি হয়, সেখান থেকে যদি আর্থিক মন্দা দেখা দেয়, তাহলে এই আমাদের এই ইনফরমেশন টেকনোলজি বা তথ্য প্রযুক্তি সেক্টরের উপর একটা প্রভাব আসবে বলে মনে হয়। এছাড়া এমন কোনো বড় এফেক্ট যুদ্ধের জন্য অন্তত ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে সেই অর্থে কিছু আসবে না। ইতিমধ্যে আমরা জানি বা সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে খবর পেয়েছি যে হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। এই হরমুজ প্রণালী বন্ধ থাকলে আমাদের ভারতবর্ষের অর্থনীতিতে কি প্রভাব পড়তে পারে? হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, সেখানে খালি ভারতবর্ষ নয়, কারণ
মধ্যপ্রাচ্যের থেকে যা তেল আসে, যা তেল ওরা তো অয়েল এক্সপোর্টিং কান্ট্রি, সেই জন্য হয় কি ওইখান থেকে যা তেল রপ্তানি হয় তা 65% ওই হরমুজ প্রণালী দিয়েই সারা বিশ্বের কাছে ছড়িয়ে পড়ে। এখানে ভারতবর্ষের কাছে তেলের যে সাপ্লাই চেন, এই সাপ্লাই চেনটা একটু প্রভাবিত হতে পারে, যার জেরে আমরা দেখেছি যে কালকেই অয়েলের দাম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় $80 কাছাকাছি পৌঁছে গেছে। এর বেশি সম্ভাব্য এফেক্ট, অন্তত দীর্ঘমেয়াদী এফেক্ট সেই অর্থে কিছু হবে না, কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি যে ইরানের হচ্ছে সব থেকে ক্ষমতাশালী নেতা, কালকে তিনি ইসরায়েল এবং আমেরিকার যৌথ হানায় তিনি কাল মারা গেছেন। এর ফলে হচ্ছে কি না, ইরান যদি কিছুদিন পর সারেন্ডার করে বা সেইভাবে প্রত্যাঘাতের দিকে না যায়, তাহলে হরমুজ প্রণালী আবার ঠিকভাবে চলতে শুরু করবে এবং অয়েলের যে সাপ্লাই সেটাও ঠিকঠাকভাবে সারা বিশ্ব তথা ভারতবর্ষের কাছে পৌঁছে যাবে। দাদা, ভারতীয় শেয়ার মার্কেটে কি প্রভাব পড়তে পারে এই মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা? দেখো, অর্থনীতির ওপর প্রভাব হয়তো সেই অর্থে কিছু পড়বে না, খুব বেশি পড়বে না দীর্ঘমেয়াদী, কিন্তু আমরা কি জানি যে মার্কেট ডান্স উইথ গ্লোবাল টিউন, এর নাম সেন্সেক্স, দ্যাট মিনস সেন্সিটিভ ইন্ডেক্স। কোথাও কিছু একটা ঘটনা ঘটলে এর মুখ ভার হয়, আবার যদি কোনো ভালো ঘটনা ঘটে তো অবভিয়াসলি অনেক ব্রাইট, অনেক ব্লুম হয়। কিন্তু এখানে কি আছে, অবভিয়াসলি একটা যুদ্ধকালীন ঘটনা, খুব খারাপ ঘটনা, অর্থনীতির ওপর, মানুষের সমাজ জীবনের ওপর অনেক প্রভাব পড়বে। এবার সেন্সেক্স তাহলে কি হবে না, ডেফিনেটলি আশা করা যায় পরবর্তী যেদিন ওয়ার্কিং ডে আছে মার্কেটে, সেদিন মার্কেট বেশ কিছুটা লাল, অর্থাৎ খুলবে বেশ কিছুটা নিচে। তারপর কি হতে পারে না, তারপর দেখতে হবে যে সেক্টর ভিত্তিক কোন কোন সেক্টরগুলো সেইভাবে চলে। এখন সব জিনিসটা ডিপেন্ড করছে এই যুদ্ধের লংজিভিটি কতদিন থাকে, তার ওপর সব জিনিসটা নির্ভর করছে। যদি যুদ্ধের লংজিভিটি কয়েকদিনের মধ্যেই যুদ্ধ যদি স্তীমিত হয়ে যায়, তখন কিন্তু ভারতীয় বাজার আবার একটা উত্থানের জন্য থাকবে। আর যুদ্ধ যদি চলতে থাকে তাহলে সেন্সেক্স অবভিয়াসলি কারেক্টেড হবে অনেক বেশি, এবং এই ব্যাপারে আমার মনে হয় আইটি স্টকগুলো খুব বেশিভাবে পড়তে পারে, অটো স্টক পড়তে পারে। যেহেতু তেলের দামটা বেড়ে যাচ্ছে, সেই জন্য কি হতে পারে, মুদ্রাস্ফীতি বাড়ছে, মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার ফলে ব্যাংকিং স্টকগুলোর উপর কারেকশন আসতে পারে। এক কথায় অ্যাজ এ হোল সমস্ত সেক্টরগুলোর উপর কারেকশন আসতে পারে। কিন্তু এখানে একটা ব্যাপার, যে যুদ্ধকালীন পরিস্থিতিতে সব থেকে ভালোভাবে চলে হচ্ছে ডিফেন্স স্টকগুলো, তো ডিফেন্স স্টকগুলোর দিকে নজর রাখতে হবে। আর বাকি সেক্টরগুলো কিন্তু কারেকশন আসবে, তবে সেটা স্বল্পমেয়াদী এবং স্বল্পস্থায়ী। এখন বর্তমান সময় দাঁড়িয়ে বহু মানুষ ট্রেডিং এর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত, এবং এসআইপি তেও বহু মানুষ ইনভেস্টমেন্ট করেছেন, বহু আমজনতা। আর এই যুদ্ধের আবহে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? এখানে এই প্রশ্নটাকে আমি দুটো ভাবে উত্তর দেবো। একটা হচ্ছে যারা বিনিয়োগকারী হিসাবে আছেন, বিনিয়োগকারী হিসাবে আমরা দেখতে পাই দুভাবে থাকে, একটা সরাসরিভাবে স্টকে ইনভেস্টমেন্ট করে বিনিয়োগকারী হিসেবে থাকেন কেউ, আর একটা থাকেন হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে যারা বিনিয়োগকারী হিসেবে আছেন। যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারী হিসাবে আছেন, আমি বলবো তারা অনেকটা সেফ জায়গাতে আছেন। কারণ কেন না, তার ফান্ডের দেখভালের দায়িত্ব নিয়ে নিয়েছেন ফান্ড ম্যানেজার, তিনি একজন রিনাউন্ড এডুকেটেড মার্কেটের এক্সপেরিয়েন্স পার্সন। আমরা যদি দেখি লক্ষ্য করে, এই মার্কেট ফলে যতটা ডাইরেক্ট স্টকে ক্ষতি হয়েছে তার থেকে কিন্তু অনেক 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 কম ক্ষতি হয়েছে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। কেননা এখানে প্রপারলি ডাইভার্সিফিকেশন আছে, এছাড়াও কি আছে, মাল্টি অ্যাসেট বলে কিছু ফান্ড আছে, যে ফান্ডগুলোর মধ্যে সোনা রূপো এর সংমিশ্রণও আপনি পাবেন ওখানে। সেখানে কি হয়ে যাচ্ছে না, আমার যদি স্টক কমে যায় তো সোনা বেড়ে যাচ্ছে, সোনা বেড়ে গিয়ে আমাকে একটা ওভারঅল মোটামুটি একটা ভালো পার্সেন্টেজ দিয়ে যাচ্ছে। তাহলে যদি কেউ এককালীন টাকা বিনিয়োগ করে, আমি বলবো যে কিছুটা আপনি অবশ্যই মাল্টি অ্যাসেট ফান্ডকে দেখবেন বিনিয়োগ করার জন্য, এবং হাতে কিছু টাকা রাখবেন, যেটাকে আমরা বাফারিং বলি। বাফারিং এ কেন করবেন না, মার্কেট পড়লে যেন আপনি কম ন্যাভে আরো বেশি ইউনিট কিনতে পারেন, এটা ভবিষ্যতে আপনাকে লাভ দেবেই, ভালো একটা লাভজনক অবস্থায় পৌঁছে দেবে। আর যদি আপনি এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করেন, এটা তো মার্কেটের গোল্ডেন রুলস, তাদের জন্য ভাবার কিছু নেই, খালি দেখুন ফান্ড ঠিকঠাক আছে কিনা। প্রয়োজন হলে আপনি আপনার যিনি পরামর্শদাতা আছেন তার সঙ্গে পরামর্শ করুন, কিংবা নেটে নিজে একটু ঘেটে নিন, ঘেটে নিয়ে দেখবেন যে ফান্ড ঠিকঠাক আছে কিনা। ফান্ড ঠিকঠাক থাকলে আমার মনে হয় না কোনো সমস্যা আছে বলে এখানে আপনি কম নেভে অনেক ভালো জিনিস কিনতে পারবেন। আর নেক্সট প্রশ্ন যেটা ডাইরেক্ট স্টক, যেটা ডাইরেক্ট স্টকের ক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে অনেক ডিউ ডিলিজেন্সটা অনেক ভালোভাবে করতে হবে। কিভাবে করতে হবে ডিউ ডিলিজেন্সটা না, আপনি যে স্টক কিনছেন সেই স্টকের ফান্ডামেন্টালটা ভালোভাবে জাজ করে নেওয়া, সেই স্টকের টেকনিক্যালসটা যাচাই করে নেওয়া, এবং আপনি দেখবেন আপনার পোর্টফোলিও যেন প্রপারলি ডাইভার্সিফিকেশন হয়ে থাকেন। আর যারা ট্রেডার হিসাবে আছেন তাদের কাছে কিন্তু সত্যিই খুব টাফ টাইম। এই সময় আমি একটা কথা বলবো,
সব যাই কিছুই ভুলে যান না কেন, স্টপ লস দিতে কিন্তু কখনোই ভুলবেন না। প্রয়োজন হয় ছোট ছোট করে কাজ করবেন, ছোট ছোট করে প্রফিট বুক করবেন। লাস্ট 2 মাস আপনারা যদি মার্কেটকে লক্ষ্য করে থাকেন, আপনারা দেখবেন এত ভোলাটাইল কিন্তু খুব কম হয়েছে লাস্ট 2 মাস। যদি আমি গত 2 বছরের সঙ্গে কম্পেয়ার করি, দেখবো লাস্ট 2 মাসে কিন্তু মার্কেটের ভোলাটাইলিটি সাংঘাতিকভাবে এসেছে। যত ভোলাটাইলিটি বেড়েছে, ট্রেডারদের জন্য কি হয়েছে, অস্থিরতা বেড়েছে, এবং এই ভোলাটাইলিটি কিন্তু আগামী দিনে আরো বেশ কিছুটা সময় থাকবে। সুতরাং এই সময় স্টপ লস অবশ্যই দেবেন, এবং যেদিন মনে হবে যে আপনি কোনো ক্লু পাচ্ছেন না মার্কেট থেকে, সেদিন মার্কেটে কাজ না করাই ভালো বলে আমার মনে হয়। নমস্কার।